তো প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে ক নাম্বারে বলেছে অবচয় হার নির্ণয় করো। অবচয়ের হার নির্ণয় করার জন্য এই যে আয়ুষ্কাল 10 বছর দেওয়া আছে, ওই আয়ুষ্কাল দিয়েই অবচয়ের হার নির্ণয় করা যাবে, শুধুমাত্র আয়ুষ্কাল থাকলে। এখানে এই অঙ্কে ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে বলেছে। ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় ভাগ হবে, তো ওই সূত্র অনুযায়ী আমরা করব। এই যে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম। এইখানে আমরা অবচয়ের হার সমান এই যে 100% ভাগ আয়ুষ্কাল ইন্টু 2, এটা হচ্ছে সূত্র। কারণ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 2 দিয়ে গুণ করব কেন, কারণ এই ক্রমহ্রাসমান-জের পদ্ধতির আরেক নাম দ্বিগুণ ক্রমহ্রাসমান-জের পদ্ধতি, যাকে ইংরেজিতে বলে ডাবল ডিক্লাইন ব্যালেন্সিং মেথড, ডিডিবি মেথড। সেজন্য 2 দিয়ে গুণ হয়। এই সূত্রে 100% লিখলাম, আয়ুষ্কাল 10 দেওয়া আছে লিখলাম, গুণ 2, এটাকে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করলে 20% হবে, তাহলে অবচয় পেলাম 20%। এইবার এই 7 লক্ষ টাকার উপর সরাসরি 20% অবচয় হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন, এই যে ভগ্নাবশেষ মূল্য আছে, তাহলে 7 লক্ষ থেকে 50,000 ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে তার উপর পার্সেন্টেজ হয় না, বলতে পারে অনেকে। না, এই ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য কোনো কাজে আসে না। ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না, অন্যান্য সব পদ্ধতিতে যাবে, বিষয়টি কিন্তু খেয়াল রাখবো। তো আবার উদ্দীপকে ফিরে যাব। ক শেষে খ নাম্বারে কি বলেছে? খ নাম্বারে বলেছে 2021-22 এর প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। 2021 সালে 3টা জাবেদা হবে। একটা হবে মেশিন কেনার জন্য, আর 2টা হবে অবচয় ধার্যের জন্য। মানে অবচয় একবার ধার্য করবো, একবার আয় বিবরণীতে স্থানান্তর করব। আমরা জানি প্রতি বছর অবচয়ের জন্য 2টা জাবেদা হয়, একবার অবচয় ধার্য করার জন্য সমন্বয় জাবেদা, আরেকবার সেই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য, যাকে বলে সমাপনী জাবেদার মাধ্যমে অবচয় হিসাবটা বন্ধ করা হয়, তাই না? সেজন্য 2021 সালে হবে 3টা জাবেদা, মেশিন কেনার জন্য 1টা, অবচয়ের জন্য 2টা। যাই সমাধানের চেষ্টা করি। তো আমাদের অবচয়টা আমি উপরে এই যে নির্ণয় করে রাখলাম, নিচে আমি জাবেদা করে দেখাবো, ছক অঙ্কন করলাম, কিন্তু অবচয়টা নির্ণয় করে নিলাম উপরে। কিভাবে নির্ণয় করলাম? ওই যে কোথায় পেলে না, ওই যে করে পেয়েছি ওই পার্সেন্ট, 7 লক্ষ 1 লক্ষ 20,000 তখন এই টাকা থেকে প্রথম বছরের অবচয়টা বিয়োগ করব, বিয়োগ করে যা থাকবে তার উপর অবচয় ধরতে হবে। পরের বছরে আবার ওই বিয়োগ করার পরে যা থাকবে তার উপর অবচয় ধরবো, মানে প্রতি বছরের অবচয় বাদ দিয়ে দিয়ে অবচয় ধরবো। এটা হচ্ছে ক্রমহ্রাসমান-জের পদ্ধতির অবচয় ধার্যের নিয়ম। সেজন্য প্রথম বছরের অবচয় সরাসরি এই টাকার উপরে ধরেছি, কিন্তু পরের বছরে এই টাকা লিখবো এখানে, এখান থেকে এই অবচয়টা বিয়োগ করে যা থাকবে নিট মূল্য বা বই মূল্য, সেই বই মূল্যের উপর 10% অবচয় কেটে লিখবো, সরি 20% অবচয় হিসাব করে লিখবো। রোজা আছি তো কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তাই না? একটা বলতে যে আর একটা বলছি রোজা অবস্থায়। যাই হোক, একটা না 3-4টা ক্লাস নিচ্ছি তো আমি, যার কারণে একটু কষ্ট হচ্ছে। এটা আজকের লাস্ট ক্লাস। আমি অবশ্যই প্রত্যেকটা বোর্ডের সমাধান আলাদা আলাদা করে করি। অলরেডি আজকে এটা দিয়ে 4টা বোর্ড চলে আমার। তোমরা অবশ্যই বোর্ডের প্রশ্নগুলো দেখো, তোমাদের উপকার হবে। প্রথম জাবেদা করব এই 7 লক্ষ টাকায় যে মেশিন কিনেছি ওইটা নিয়ে, মেশিন হিসাব ডেবিট বা মোটর গাড়ি ডেবিট, মোটর গাড়ি কিনেছিলাম, মোটর গাড়ি ডেবিট আর নগদান ক্রেডিট। মোটর গাড়ি কিনেছিলাম, মেশিন না। টাকা হবে 7 লক্ষ। 7 লক্ষ টাকা দিয়ে মোটর গাড়ি কিনেছি, ব্যাখ্যায় লিখতে পারি মোটর গাড়ি ক্রয় করা হলো নগদে। ব্যাখ্যা না লিখলেও হবে, সমস্যা নেই, তবে ব্যাখ্যা লিখতে যদি বলে তাহলে ব্যাখ্যা লিখবো। ব্যাখ্যা তোমরা পারবে, সহজ, ব্যাখ্যা তো সহজ, বইয়ের একটা উদাহরণ দেখলেই ব্যাখ্যা পারবে। এইবার এই 2021 সালে যে অবচয় 1,40,000, ওইটা নিয়ে 2টা জাবেদা হবে। এই যে কিছুক্ষণ আগে বললাম অবচয় নিয়ে 2টা করে জাবেদা হয়। একটা অবচয় ধার্যের জন্য, যাকে বলে সমন্বয় জাবেদা, অবচয় ডেবিট 31শে ডিসেম্বর তারিখ দিয়ে লিখবো, অবচয় খরচ ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা লিখবো 1,40,000 টাকা। আবার ওই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য জাবেদা করব, আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, টাকা লিখবো 1,40,000 টাকা। অর্থাৎ অবচয় ধার্যের জন্য এই জাবেদা, আর ওই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অবচয় হিসাব বন্ধ করার জন্য এই জাবেদা। আচ্ছা, এখন আমাদের 2 বছরের অবচয়, 2 বছরের
জাবেদা করতে বলেছিল। এক বছরে 3টা জাবেদা হলো, মেশিন ক্রয়ের জন্য একটা, অবচয়ের জন্য 2টা। এখন পরের বছর 2022 সালে কিন্তু মেশিন ক্রয় করেনি। ক্রয় যদি না করে তাহলে ক্রয়ের জাবেদাটা আর হবে না। না হলে কি হবে, এই 2টা জাবেদা করব, সেম জাবেদা হবে কিন্তু টাকা চেঞ্জ হবে। এই টাকাটা লিখবো। এইখানে তো জায়গা নাই, পরের পেজে যাই, এই যে এখানে করব। আবার 2022 ডিসেম্বর 31 তারিখ দিব। এখানে কিন্তু জানুয়ারি আর হবে না, কারণ অবশ্যই ধার্য করি শেষ তারিখে, বছরের শেষ তারিখে, এবং অবশ্যইকে আয় বিবরণীতে স্থানান্তর করি সেটাও শেষ তারিখে। এই 2টা তারিখই সেম হবে, ডিসেম্বর 31, যদি ডিসেম্বর ফাইনাল অঙ্ক হয়। আর যদি জুন ফাইনাল অঙ্ক হয় তাহলে হবে জুন 30। জুন 30 খুব কম থাকে, তাই না? ডিসেম্বর ফাইনাল অঙ্ক বেশি। সেজন্য আমার এই চ্যানেলটার নাম দিয়েছি কমার্স 31। আমি যে চ্যানেলে ক্লাস নিচ্ছি, আমার চ্যানেলের নাম তো কমার্স 31, তাই না? একজন শিক্ষার্থী, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল, স্যার কমার্স 31 নাম দিলেন কেন? তা আমি বললাম যে 31 তারিখটা আমাদের প্রচুর পরিমাণে লেখা লাগে অঙ্ক করার জন্য। এই আর্থিক বিবরণী করার সময় 31 তারিখ লিখি, তারপর খতিয়ানের ব্যালেন্স সিডি লেখার সময় 31 তারিখ লিখি, নগদান বইতে লিখি 31 তারিখ, তাই না? 31 তারিখ প্রচুর পরিমাণে লিখি। সেজন্য আমার এই চ্যানেলটার নাম দিয়েছি কমার্স 31, কমার্স 31। ওকে, তো এই পরের বছরে এই যে 1,12,000 টাকা নিয়ে প্রথম জাবেদাটা করবো, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা লিখবো 1,12,000। আবার এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য জাবেদা করব, আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট, টাকা লিখবো 1,12,000। হয়ে গেছে, তাই না? এই জাবেদা করতে বলেছিল 2 বছরের। তো আমি অবশ্য 2টা ছকে আলাদা আলাদা করেছি, ওখানে ধরেনি, সেজন্য তোমরা কিন্তু একটা ছকের মধ্যে সব করবে, একটা ছকে সুন্দর করে করবে। আমি দুইবার আলাদা করেছি, এক জায়গায় ধরবে না, সেই জন্য। খ শেষ, আবার উদ্দীপকে ফিরে যাব গ নাম্বারের জন্য। উদ্দীপকের গ নাম্বারে বলেছে 2021-22 এর অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। মানে কি, 2টা খতিয়ান করতে বলেছে, খতিয়ান হিসাব মানে খতিয়ান, কিন্তু একটা অবচয় নামে লিখবো অবচয় হিসাব, আর একটা পুঞ্জীভূত অবচয় হিসাব। তো যাই, খতিয়ান আমরা চলমান যে ছকে করতে পারি, চলমান যে ছকে সহজ, তাই না? ব্যালেন্স সিডি বিডি এগুলো লেখা লাগে না, সহজ। এই যে আমি ছক অঙ্কন করলাম, এবং ওই যে গণনা কার্য করেছিলাম না, অবশ্যই ধার্য করেছিলাম, ওই জিনিসটা করে লিখে রাখলাম। ওই কারণ এই অবশ্যইগুলি আমরা এখানে লিখব, সম্পদ লিখবো না, খালি অবশ্যইটুকু লিখবো। 2021 ডিসেম্বর 31। আচ্ছা, এই অবশ্যইটা নিয়ে কি জাবেদা করেছিলাম মনে আছে? কিছুক্ষণ আগে জাবেদা করেছিলাম। সেখানে জাবেদা করেছিলাম অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এই জাবেদা করেছিলাম। তাহলে অবচয় হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো পুঞ্জীভূত অবচয়। জাবেদা দেখে খতিয়ান করতে তোমরা পারি, তাই না? কিছুক্ষণ আগে যে জাবেদা করলাম সেখানে অবচয় সংক্রান্ত 2021 সালের প্রথম জাবেদাটা ছিল অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এখানে পুঞ্জীভূত অবচয়ের নাম লিখে অবচয় ডেবিট দিকে টাকা লিখবো, ডেবিটের টাকা ডেবিট দিকে চলে যাবে। অবচয় সংক্রান্ত ঠিক পরের জাবেদাটা ছিল আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। তার মানে কি, অবচয় হিসাব ক্রেডিট পরের জাবেদাটাই। সেজন্য আয় বিবরণী নাম লিখে অবচয় হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখবো। এটা ডেবিট ছিল 1,40,000, ক্রেডিট 1,40,000, ডেবিট ক্রেডিট বিয়োগ করে শূন্য হয়, মানে কিছু থাকে না আর কি, না থাকলে না লিখলেও হতো, আমি শূন্য লিখলাম। অর্থাৎ জাবেদা কিছুক্ষণ আগে করেছি না, ওই জাবেদা দেখে দেখে এখানে করলাম। আচ্ছা, পরের বছরে অবচয় সংক্রান্ত আবার প্রথম জাবেদাটা ছিল 2022 সালের ডিসেম্বর 31 তারিখে, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা 1,12,000, তাই না? তাহলে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, মানে কি, অবচয় হিসেবে ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো এই পুঞ্জীভূত অবচয়ের নাম লিখে অবচয় ডেবিট দিকে টাকা লিখবো, ডেবিটের টাকা ডেবিট দিকে চলে যাবে। এবং আরো একটা জাবেদা ছিল অবচয়কে নিয়ে, সেখানে জাবেদা ছিল আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। তো আয় বিবরণীর নাম লিখে অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো, এটা থেকে এটা বিয়োগ করে শূন্য হবে। অবচয় হিসাবের জের শূন্য হলো, কেন শূন্য হলো, তাই না? কারণ অবচয়ের টাকাকে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অবচয় হিসাব বন্ধ করেছি, তাই অবচয় হিসাব
ক্রেডিট করার মাধ্যমে শূন্য করা হয়েছে, তাই না? আচ্ছা, হিসাব কাল নীতি আছে। হিসাব কাল ধারণ অনুযায়ী বছর শেষে মুনাফা জাতীয় ব্যয় বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দিতে হয়। আর সমাপনী দাখিলা মানে কি? ব্যয়ের জন্য সমাপনী দাখিলা হচ্ছে ব্যয় ডেবিট, আয় বিবরণী ডেবিট আর ব্যয়ের নাম ক্রেডিট। সেজন্য আমরা অবচয়ের জাবেদা করেছিলাম সমাপনী দাখিলার জন্য, বন্ধ করার জন্য আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট, তাই না? আচ্ছা, আমাদের আর একটা হিসাব করতে বলেছিল পুঞ্জীভূত অবচয় হিসাব। এবার পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করব। পুঞ্জীভূত অবচয় সেম ছক আমরা অঙ্কন করলাম চলমান জের ছকে, এবং এই পুঞ্জীভূত অবচয়টা করার জন্য আমরা এই যে এখানে ডিসেম্বর 31 তারিখ দিয়ে এই 1,40,000 টাকা নিয়ে কি যাবে, দা মনে আছে? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এই যাবে দা। তাহলে অবচয় নাম লিখে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো, ক্রেডিট এটা ক্রেডিট দিকে চলে যাবে। আবার পরের বছর 2022 ডিসেম্বর 31 এটা নিয়ে জাবেদা করব, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো অবচয় নাম লিখে পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট দিকে টাকা লিখব। পুঞ্জীভূত অবচয়ের প্রতি বছরে একটি করে জাবেদা থাকে, সেজন্য একবারই লিখব। এখন এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হয়, হচ্ছে নিয়ম। ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হয়, আর ডেবিট ক্রেডিট বিয়োগ করে যে দিক বড় হবে সেই দিকে লিখতে হয়, তাই না? একটু মনে রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, একটা করে বোর্ড, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো 2025 সালে সবগুলি বোর্ডের সমাধান করে দেবো ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকলে ইনশাল্লাহ প্রত্যেকটা বোর্ডের অঙ্ক তোমরা পাবে সব অধ্যায়ের। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ, এই কামনায় খোদা হাফেজ।